প্রফেসর ব্যাক্সটার একজন জিনিয়াস সার্জন, তবে অনেকেই তাকে একজন পাগল বিজ্ঞানী বলে মনে করে। তার বাড়িকে সে অদ্ভুত এক মেয়েকে আটকে রেখেছে, যার নাম বেলা। বেলার কথাবার্তা, আচরণ আর চলাফেরা একদম ছোট বাচ্চাদের মতো। সুন্দর বা মজার কোনো জিনিস দেখলেই সে বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। সে সাধারণ কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারে না, আর হাঁটার সময় তার পা দুটোও ঠিকমতো তাল মেলাতে পারে না, বারবার হোঁচট খায়। ম্যাক্স নামের এক তরুণ ডাক্তার হলো প্রফেসরের ছাত্র, যে তাকে ভীষণ সম্মান করে। প্রফেসর ম্যাক্সকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার প্রস্তাব দেয়। তার মূল কাজ হলো বেলার প্রতিদিনের ডাটা পর্যবেক্ষণ ও রেকর্ড করা। বেলার অতীত সম্পর্কে প্রফেসর ম্যাক্সকে শুধু এতটুকুই জানায় যে তার মাথায় একবার বড় ধরনের আঘাত লেগেছিল, আর এখন সে দ্রুত নিজের কথা বলার ক্ষমতা ফিরে পাচ্ছে। ম্যাক্স বেলাকে প্রথমবার দেখেই মুগ্ধ হয়ে যায়। মেয়েটা সত্যি অসম্ভব সুন্দরী। বেলার নিজের অতীত নিয়েও মনে অনেক প্রশ্ন জাগে। প্রফেসর তাকে বোঝায় যে তার বাবা মা এক অভিযানে গিয়ে মারা গেছে, তাই তাকে প্রফেসরের কাছেই রেখে যাওয়া হয়েছে। এদিকে বেলার উন্নতি হতে থাকে খুব দ্রুত। সে খুব তাড়াতাড়ি স্পষ্ট ভাষায় কথা বলতে শেখে এবং তার শরীরের ভারসাম্য অনেক ভালো হয়ে যায়। একদিন তো সে সরাসরি ছাদের ওপর উঠে পড়ে। বাইরের বিশাল পৃথিবী দেখার পর সে আর ঘরের চার দেয়ালে বন্দি থাকতে চায় না। সে জেদ ধরে যে তাকে বাইরে নিয়ে যেতে হবে, নইলে সে প্রফেসরের ল্যাবের সব জিনিসপত্র ভেঙে ফেলবে। তার জেদের কাছে হার মেনে প্রফেসর তাকে বাইরে ঘোরাতে নিয়ে যায়। তবে প্রফেসর তাকে বারবার সতর্ক করে দেয় যে বাইরের পৃথিবীর সবকিছুই খুব বিপজ্জনক, যে কোনো কিছুই তার মৃত্যুর কারণ হতে পারে। ঘোড়ার গাড়ি যখন জঙ্গলের কাছে থামে, বেলা ঘাসের ওপর শুয়ে গড়াগড়ি খেতে শুরু করে। এমনকি ম্যাক্স যখন একটা ব্যাঙ ধরে আনে, বেলা সেটাকেও থাপ্পড় নেড়ে মেরে ফেলে। দুপুরের খাওয়ার পর প্রফেসর ফিরে আসার নির্দেশ দেয়, কিন্তু ফেরার পথে বেলা জেদ ধরে সে আইসক্রিম খাবে। প্রফেসর গাড়ি থামাতে রাজি না হওয়ায় বেলা মুহূর্তের মধ্যে ছোট বাচ্চাদের মতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে প্রফেসরের ওপর চিৎকার করে এমন পাগলামি শুরু করে যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ মিলেও তাকে থামাতে পারে না। শেষ পর্যন্ত প্রফেসর বাধ্য হয়ে তাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। এই ঘটনার পর ম্যাক্সের মনে বেলার আচরণ নিয়ে সন্দেহ আরও গভীর হয়। সে প্রফেসরের বাড়িতে বেলার সার্জারির কিছু গোপন ফাইল খুঁজে পায়। যখন সত্য লুকানোর আর কোনো উপায় থাকে না, তখন প্রফেসর আসল ঘটনা খুলে বলে। আসলে বেলা ছিল একজন সম্ভ্রান্ত পরিবারের গর্ভবতী নারী, যে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। প্রফেসর যখন তাকে উদ্ধার করে তখন তার পালস ছিল না, কিন্তু তার গর্ভের বাচ্চাটা তখনও বেঁচে ছিল। প্রফেসর তখনই মৃত মায়ের মাথায় তার নিজের বাচ্চার মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করে দেয়। জটিল এক সার্জারির পর সে তাকে বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। এই কারণে বেলার শরীর বড় হলেও তার আচরণ একদম ছোট বাচ্চাদের মতো। এরপর থেকে বেলা নিজের শরীর নিয়ে নতুন করে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। সে একটা ফল ব্যবহার করে আবিষ্কার করে যে সে নিজেকে চরম তৃপ্তি দিতে পারে। এই নতুন অনুভূতি পেয়ে সে অবাক হয়ে যায়। সে চায় বাড়ির কাজের মেয়েটিও এই আনন্দ উপভোগ করুক, কিন্তু কাজের মেয়েটি ভয় পেয়ে যায় এবং বেলাকে পাগল ভাবতে শুরু করে। এরপর বেলা যখন একটি শসা ব্যবহার করতে যাচ্ছিল, তখন ম্যাক্স এসে তাকে আটকে দেয়। এদিকে প্রফেসর খেয়াল করে যে ম্যাক্স আর বেলার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। সে বেলাকে ম্যাক্সের সাথে বিয়ে দিতে রাজি হয়। ম্যাক্স বেলাকে বিয়ের প্রস্তাব দিলে সে খুব আনন্দ নিয়ে রাজি হয়ে যায়, কিন্তু প্রফেসরের একটা শর্ত ছিল, বিয়ের পর তাদের এই বাড়িতেই থাকতে হবে। এই চুক্তির আইনি কাজের জন্য ডানকান নামের এক আইনজীবীকে ডেকে পাঠানো হয়। আইনজীবী ডানকান ছিল ভীষণ ধূর্ত এবং নারীলোভী এক লোক। সে বেলার দিকে নজর দেয়। আইনি কাজের ফাঁকে সে বেলার আসল রূপ দেখার চেষ্টা করে এবং তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে বেলার সরলতার সুযোগ নিয়ে তার শরীরে হাত দেয় এবং তাকে প্ররোচিত করে। সে বেলাকে কথা দেয় যে সে তাকে নিয়ে পুরো বিশ্ব ঘুরতে যাবে এবং বাইরের পৃথিবী দেখাবে। বেলা যেহেতু মিথ্যা বলতে জানতো না, সে সরাসরি প্রফেসরের কাছে গিয়ে সব বলে দেয়। সে জানায় যে সে ডানকান নামের ওই আইনজীবীর সাথে পালিয়ে যেতে চায়। বেলা বলে, আমি ম্যাক্সকেই বিয়ে করব, তবে তার আগে আমাকে ডানকানের সাথে পৃথিবীটা দেখতে হবে। বেলার মানসিকতা যেহেতু একদম শিশুর মতো, তাই সমাজের সাধারণ নিয়ম বা নীতিকতা দিয়ে তাকে বেঁধে রাখা সম্ভব ছিল না। প্রফেসর জানত যে তাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না, তাই সে তাকে যাওয়ার অনুমতি দেয়। ম্যাক্স যখন জানতে পারে যে আইনজীবী বেলার সরলতার সুযোগ নিয়েছে, সে রাগে পাগল হয়ে যায়। সে ডানকানের ওপর হামলা করতে যায়, কিন্তু বেলা উল্টো ম্যাক্সকেই অজ্ঞান করে ফ্লোরে ফেলে দেয়। প্রফেসর বেলাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, তাই সে যাওয়ার আগে বেলার জামার ভেতরে অনেকগুলো টাকা সেলাই করে দেয়, যাতে তার কোনো কষ্ট না হয়। ডানকান বেলাকে নিয়ে যাওয়ার পর তারা এক উদ্যম জীবন শুরু করে। ডানকান তাকে নানা রকম সুস্বাদু খাবার খাওয়াতে শুরু করে। তারা দিনে 3 বার শারীরিক সম্পর্কে জড়ায়, আর ডানকান বড়াই করে বলতে থাকে যে একমাত্র সেই বেলাকে এই চরম তৃপ্তি দিতে পারে। শহরের বাইরে এসে বেলা নিজেকে স্বাধীন মনে করতে থাকে, কিন্তু এক পর্যায়ে ডানকান ক্লান্ত হয়ে বিছানায় নাক ডাকে ঘুম পাড়িয়ে যায়। অন্যদিকে বেলা, যার ক্ষুধা তখনও মেটেনি, সে একা একাই বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। ঠিক এই মুহূর্তটিতেই আমরা খেয়াল করি যে এতক্ষণ মুভিটি সাদা কালো থাকলেও বেলা যখনই স্বাধীনভাবে বাইরের পৃথিবীতে পা রাখে, পুরো দৃশ্য রঙিন হয়ে যায়।
বেলা বাইরের পৃথিবী দেখে মুগ্ধ হতে থাকে। সে এত বেশি খাবার খায় যে শেষ পর্যন্ত বমি করে দেয়। সে প্রথমবার মানুষের গান শুনে, রাস্তায় মানুষের ঝগড়া দেখে, সবকিছুই তার কাছে একদম নতুন মনে হয়। ডানকান বেলাকে নিয়ে তার বন্ধুদের সাথে ডিনার করতে যায়, কিন্তু বেলার তো সমাজের কোনো নিয়মকানুন জানা নেই। খাবার পছন্দ না হলে সে সরাসরি সেটা মুখ থেকে ফেলে দেয়। এমনকি সে সবার সামনে ডানকানের সাথে কাটানো ব্যক্তিগত মুহূর্তগুলো নিয়েও খোলামেলা কথা বলতে শুরু করে। ডানকান ভয় পেয়ে তাকে ধমক দেয় এবং শিখিয়ে দেয় যে তাকে শুধু ভদ্রভাবে বলতে হবে খাবারটা খুব সুস্বাদু হয়েছে। এরপর টেবিলে ফিরে এলে এক সম্ভ্রান্ত নারী জানায় যে তার বাবা মারা যাচ্ছে। এদিকে বেলা তার প্রফেসরকে পোস্টকার্ড পাঠিয়ে জানায় যে সে খুব ভালো আছে, কিন্তু বেলার এই লাগামহীন চলাফেরা ডানকানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ডানকান নিজে অন্যান্য নারীদের সাথে যেমন করত, বেলাও ঠিক তেমন স্বাধীনভাবে চলছিল। ডানকান একসময় লক্ষ্য করে অন্য এক লোক বেলার দিকে তাকাচ্ছে। সে রাগে গিয়ে লোকটার সাথে মারামারি শুরু করে দেয়। ঘরে ফিরে এসে দেখে অন্য এক লোক বেলাকে জড়িয়ে ধরেছে, কিন্তু বেলার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে এতে ডানকানের খারাপ লাগতে পারে। রাগে ও হতাশায় ডানকান মদ্যপান করতে থাকে এবং নিজের মাথা টেবিলে ঠুকতে শুরু করে। বেলাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে ডানকান একটা বড় বাক্সের ভেতর তাকে লুকিয়ে জাহাজে করে নিয়ে যায়। বেলার যখন জ্ঞান ফেরে, সে নিজেকে মাঝ সমুদ্রে এক বিলাসবহুল জাহাজে আবিষ্কার করে। ডানকান ভেবেছিল জাহাজে থাকলে বেলা আর কোথাও পালিয়ে যেতে পারবে না। ডানকান বেলার কাছে ক্ষমা চায়, বলে যে ভালোবাসার কারণেই সে এমনটা করেছে। কিন্তু রেগে যাওয়া বেলা বাথরুমে নিজেকে আটকে রাখে। পরে জাহাজের ডেকে এসে সে জানতে পারে জাহাজটি এথেন্সের দিকে যাচ্ছে। জাহাজে বেলার পরিচয় হয় এক বয়স্ক নারী এবং এক কৃষ্ণাঙ্গ যুবকের সাথে। বেলা তাদের সাথেও ডানকানের ব্যক্তিগত জীবন নিয়ে খুব খোলাখুলি কথা বলতে শুরু করে। তারা বেলার এই সোজাসাপটা স্বভাব খুব পছন্দ করে। বেলাকে অন্য মানুষের সাথে মিশতে দেখে ডানকানের খুব হিংসা হতে থাকে। সে ভেবেছিল কিছুদিন বেলার সাথে সময় কাটিয়ে তাকে ছেড়ে দেবে, কিন্তু এখন সে নিজেই বেলার প্রেমে পাগল হয়ে যায়। সে বেলাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বেলা তাকে জানায় যে সে ম্যাক্সকেই বিয়ে করবে। জীবনে প্রথমবার কোনো নারীর কাছে প্রত্যাখ্যাত হয়ে ডানকান হতাশ হয়ে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলতে শুরু করে। অন্যদিকে ডানকান শিয়াওলান নামে আরেকটা মেয়েকে খুঁজে আনে, যার মানসিকতাও একদম বাচ্চাদের মতো ছিল। এদিকে বয়স্ক নারী এবং কৃষ্ণাঙ্গ যুবকের প্রভাবে বেলা বই পড়তে শুরু করে। ডানকান তাকে নিজের দিকে মনোযোগ দিতে বললে বেলা পাত্তা দেয় না। রাগে ডানকান বেলার বইগুলো সাগরে ছুঁড়ে ফেলে দেয়। ডানকান এতটাই পাগল হয়ে যায় যে সে রাগের মাথায় ওই বয়স্ক নারীকেও সাগরে ফেলে দিতে যায়, কিন্তু জাহাজের ক্রুরা তাকে আটকে রুমে নিয়ে যায়। এরপর কৃষ্ণাঙ্গ যুবকটি বেলাকে জানায় যে এই দুনিয়াটা অনেক নিষ্ঠুর। জাহাজ যখন মিশরের আলেকজান্ড্রিয়া বন্দরে থামে, সে বেলাকে নিচের গরিব মানুষদের অবস্থা দেখায়, যারা ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। সেখানে লাশের স্তূপ পড়ে আছে। বেলা এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে। সে ছুটে গিয়ে ডানকানের জুয়ায় জেতা সব টাকা একটা বাক্সে ভরে জাহাজের ক্রুদের হাতে তুলে যায় নিচের গরিব মানুষদের সাহায্য করার জন্য। কিন্তু ক্রুরা তাকে বোকা বানিয়ে সেই টাকা নিজেরাই চুরি করে নেয়। ডানকান যখন জানতে পারে তার সব টাকা শেষ, সে পাগলের মতো চিৎকার করতে থাকে। টাকা না থাকায় প্যারিসে পৌঁছানোর পর তাদের দুজনকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। এখন ডানকান একদম নিঃস্ব। সে রাস্তায় বসে বেলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। দুর্দশা থেকে বাঁচতে বেলা একটা হোটেলের খোঁজ পায়। হোটেলের মালিক ম্যাডাম বেলার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে একটা প্রস্তাব দেয়। সে জানায় প্রতিবারের জন্য সে নিজে 10 ফ্র্যাঙ্ক রাখবে এবং বেলা পাবে 30 ফ্র্যাঙ্ক। বেলা জানতে চাইতো অন্য পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক কেমন হতে পারে এবং তার টাকারও দরকার ছিল, তাই সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তার প্রথম ক্লায়েন্ট এতটাই দ্রুত ছিল যে 3 ধাক্কাতেই সব শেষ হয়ে যায়। বেলা উপার্জিত টাকা দিয়ে খাবার কিনে ডানকানের কাছে নিয়ে যায়, কিন্তু ডানকান যখন জানতে পারে বেলা পতিতালয়ে কাজ করে টাকা রোজগার করেছে, সে রাগে খাবার ছুঁড়ে ফেলে দেয় এবং বেলাকে বেশ বলে গালি দেয়। বেলাও এবার আর সহ্য করে না। সে প্রফেসরের দেওয়া টাকা বের করে ডানকানকে বলে লন্ডনের টিকিট কেটে বিদায় হতে। ডানকান বেলার সব টাকা ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে চলে যায়। বেলা সেখানেই কাজ চালিয়ে যেতে থাকে। তার কাছে মনে হতো পুরুষদের লাইন ধরে মেয়েদের বাছাই করাটা অন্যায়, বরং মেয়েদেরই পুরুষদের বাছাই করা উচিত। হোটেলের ম্যাডাম বেলাকে তার অফিসে ডেকে নিয়ে বোঝায় যে এই পৃথিবী সম্পর্কে জানতে হলে সবকিছুর অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন, তবেই সমাজকে বদলানো সম্ভব। বেলা এই কথায় দারুণভাবে প্রভাবিত হয়। এরপর সে নানা ধরনের মানুষের সাথে মিশতে শুরু করে। একদিন ডানকান আবার ফিরে আসে বেলাকে বিয়ে করার জন্য, কিন্তু বেলা তাকে সরাসরি বলে দেয় তাদের মধ্যে সব শেষ। এরপর সে চলে যায়। প্রত্যাখ্যাত ডানকান রাগে বেলাকে গালি দেয় এবং পেছন থেকে বরফের গোলা ছুঁড়ে মারে। এদিকে লন্ডনে প্রফেসর ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। সে ম্যাক্সকে দিয়ে বেলাকে চিঠি পাঠায়। ম্যাক্স ডানকানকে খুঁজতে যায় বেলার খবর জানার জন্য, কিন্তু গিয়ে দেখে বেলার চিন্তায় পাগল হয়ে ডানকান এখন মানসিক হাসপাতালে বন্দী। অবশেষে চিঠি পেয়ে বেলা দ্রুত লন্ডনে ফিরে আসে।
বেলা প্রফেসরের কাছে জানতে চায় তার পেটের সিজেরিয়ান দাগটি কিসের। তখন প্রফেসর তাকে তার অতীত সম্পর্কে সব সত্য খুলে বলে। বেলা প্রফেসরের উপর রাগ করলেও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেয় এবং সিদ্ধান্ত নেয় সে নিজেও ডাক্তারি পড়বে। প্রফেসর তার পুরো ক্লিনিক বেলার নামে লিখে দেয়। বেলা ম্যাক্সকে জিজ্ঞেস করে সে এখনও তাকে বিয়ে করতে চায় কিনা। ম্যাক্স জানায় তার বেলার অতীত নিয়ে কোনো সমস্যা নেই, বেলার নিজের শরীরের ওপর তার সম্পূর্ণ অধিকার আছে। অবশেষে চার্চে তাদের বিয়ের আয়োজন শুরু হয়, কিন্তু ঠিক তখনই সেখানে একজন জেনারেল এসে হাজির হয়। এই জেনারেল ছিল বেলার আগের জীবনের স্বামী। সে জানত না যে বেলার শরীরে এখন তার বাচ্চার মস্তিষ্ক। সে জানায় তার স্ত্রী গর্ভবতী অবস্থায় পাগল হয়ে আত্মহত্যার চেষ্টা করার পর থেকে সে খুব কষ্টে দিন কাটাচ্ছে। বেলা তার আগের জীবনের কথা জানতে জেনারেলের সাথে তার বাড়িতে ফিরে যায়, কিন্তু গাড়ি থেকে নামার সময়ই জেনারেল বন্দুক বের করে, কারণ সে তার কাজের মানুষদের ভয় পেত। বাড়ির ভেতরে ঢুকে বেলা বুঝতে পারে জেনারেল একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ এবং নিষ্ঠুর মানুষ। সে কাজের মেয়েটির গায়ে গরম স্যুপ ফেলে দিয়ে কুকুর লেলিয়ে দেয় শুধু এটা বোঝানোর জন্য যে সে কতটা নিষ্ঠুর হতে পারে। জেনারেল বেলাকে নিজের বন্দী বানিয়ে রাখতে চায়। সে বেলার জন্য অজ্ঞান করার ওষুধ মেশানো মদ নিয়ে আসে এবং জানায় সে ডাক্তারের সাহায্যে বেলার যৌনাঙ্গ বা ক্লিটোরিস কেটে ফেলার সার্জারি করাবে। বেলা তাকে জানায় যে সে আসলে তার স্ত্রী নয়, বরং তার মেয়ে, কিন্তু জেনারেল বিশ্বাস না করে বন্দুক বের করে। বেলা সুযোগ বুঝে তার হাতের বন্দুক কেড়ে নেয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে জেনারেলের পায়েই গুলি লেগে যায়। বেলা জেনারেলকে বাঁচানোর জন্য ম্যাক্সের কাছে নিয়ে আসে, কিন্তু সে ম্যাক্সকে দিয়ে জেনারেলের মাথায় একটি ছাগলের মস্তিষ্ক ট্রান্সপ্লান্ট করায়। এরপর বেলা প্রফেসরের শেষ সময়ে তার পাশে থাকে এবং তাকে বিদায় জানায়। প্রফেসরের মৃত্যুর পর বেলা সেই বাড়ির নতুন মালিক হয়। সে ডাক্তারি পড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে, আর অন্যদিকে সেই নিষ্ঠুর জেনারেল এখন মস্তিষ্ক হারিয়ে একটি ছাগলের মতো ঘাস খাচ্ছে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের অসাধারণ এবং কিছুটা অদ্ভুত এই গল্পটি। এই মুভিটির আসল নাম পুয়ার থিংস, যা ইয়র্গো ল্যান্থিমস পরিচালনা করেছেন। মুভিটি রিলিজ হওয়ার পর সারা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুভিটি 96তম অস্কারে সেরা অভিনেত্রী, সেরা মেকআপ, সেরা প্রোডাকশন ডিজাইন এবং সেরা কস্টিউম ডিজাইন সহ মোট 4টি অস্কার জিতেছে। এমা স্টোনের অভিনয় ছিল সত্যিই মাস্টারপিস, যার জন্য সে দ্বিতীয়বারের মতো অস্কার জয় করে। তাছাড়া মুভিটি গোল্ডেন গ্লোব এবং বাফটা সহ প্রায় 20টিরও বেশি বড় পুরস্কার নিজের ঝুলিতে ভরে নেয়। গুগলে সার্চ করলেই দেখবেন রটেন টমেটোজে মুভিটির রেটিং 93% ফ্রেশ এবং IMDb-তেও দর্শকরা একে দারুণ রেটিং দিয়েছেন। তবে মুভিটি নিয়ে দর্শক মহলে বেশ বিতর্কও রয়েছে। অনেকেই এর কিছু বোল্ড দৃশ্য এবং কাহিনীর ধরন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে পতিতালয়ের পথ কেন বেছে নিতে হবে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখবেন পরিচালক আসলে একজন মানুষের শূন্য মস্তিষ্ক থেকে শুরু করে পৃথিবীর ভালো মন্দের সাথে পরিচিত হওয়ার পুরো জার্নিটাকে রূপকভাবে দেখিয়েছেন। মুভিটির আরেকটি দারুণ দিক হলো এর সিনেমাটোগ্রাফি। প্রথম 41 মিনিট মুভিটি সাদাকালো, ঠিক যেমন বেলার জীবন তখন এক ছোট গণ্ডির ভেতরে বন্দী ছিল, কিন্তু সে যখনই স্বাধীনভাবে বাইরের পৃথিবীতে পা রাখে পুরো পর্দা ঝলমলে রঙিন হয়ে ওঠে। এটি বোঝায় যে ভালো হোক বা খারাপ, আনন্দ হোক বা কষ্ট, এটি হলো আসল পৃথিবীর রূপ। আপনি যদি শুধু একটি ফ্যান্টাসি বা ভিজুয়াল মাস্টারপিস হিসেবেও মুভিটা দেখেন, আপনার সময় একদম বৃথা যাবে না। আমি জানি এমন ভিন্নধর্মী গল্পের মুভি সবার ভালো নাও লাগতে পারে, তাই আমি আর এর কাহিনী নিয়ে নিজস্ব কোনো মতামত দিচ্ছি না। বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম। আপনাদের কি মনে হয় এই মুভির গল্প নিয়ে? আপনারা কি মনে করেন বেলার এই জার্নিটা আসলেই স্বাধীনতার প্রতীক? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজকের গল্পটি এখানেই শেষ করছি। এমন মাস্টারপিস গল্পের মুভি এক্সপ্লেইন করতে এবং সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে প্রচুর পরিশ্রম এবং সময় দিতে হয়। তাই ভিডিওটি যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশ্বাস করুন, আপনাদের এই একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে আরও দারুণ সব ভিডিও বানানোর জন্য সবচেয়ে বড় মোটিভেশন দেয়। মুভিটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মাস্টারপিস গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। বিদায়।